আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না। আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। জিয়াউর রহমান খুনি, তার স্ত্রী খুনি এবং তার ছেলেও খুনি। তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। অতীতকে ভুলে যাওয়া যাবে না, হাসিনার বিচার কার্যকর হবে এই বাংলার মাটিতে, বললেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে আজ একটা কথা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে দুই চোখই অন্ধ। অতীতকে ভুলে যাওয়া যাবে না এবং সেই অতীতের হিসাব শেখ হাসিনার বিচার কার্যকর হবে। এই কথাটা যখন তারেক রহমান বললেন তখন সারা বাংলাদেশে একটাই প্রতিক্রিয়া হলো, এই মানুষটা কি সত্যি হাসিনার বিচার চান, নাকি এটাও শুধু কথার কথা? কারণ ক্ষমতায় আসার পরপরই তারেক রহমান এমন কিছু কাজ করেছেন যেটা দেখে মানুষ প্রশ্ন তুলছে। সেই প্রশ্নগুলো আজকে আমরা সরাসরি করব, কিন্তু তার আগে একটু পেছনে যাই। কারণ এই বিচারের গল্পটা বুঝতে হলে আগে বুঝতে হবে হাসিনা আসলে কি করেছিল, কতটা অত্যাচার করেছিল এবং তারেক রহমান নিজে কি সহ্য করেছেন। 2007 সাল, বাংলাদেশে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় তারেক রহমানকে গ্রেফতার করা হলো। শুধু গ্রেফতার না, কারাগারে তার উপর নির্মম নির্যাতন হলো। সেই নির্যাতনে তার মেরুদণ্ডে স্থায়ী ক্ষতি হয়েছে। আজও শীতকাল এলে সেই ব্যথা ফিরে আসে। 18 মাস কারাগারে কাটানোর পর তিনি জামিনে মুক্তি পেলেন। চিকিৎসার জন্য লন্ডন গেলেন। তারপর আর ফিরতে পারলেন না, কারণ হাসিনা ক্ষমতায় এসেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দিতে শুরু করলেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে 84টি মামলা দাঁড় করানো হয়েছিল। অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, এমনকি গ্রেনেড হামলার পরিকল্পনার মতো ভয়ঙ্কর অভিযোগ। এই মামলাগুলো দিয়ে তাকে 17 বছর দেশের বাইরে আটকে রাখা হয়েছিল। 17 বছর! এটা শুধু একটা সংখ্যা না, এটা একটা মানুষের জীবনের সবচেয়ে সক্রিয় বছরগুলো। যখন তিনি দেশে থাকতে পারতেন, মানুষের সাথে থাকতে পারতেন, তখন তাকে বিদেশে বসে থাকতে হয়েছে। আর তার মায়ের কথা, বেগম খালেদা জিয়ার কথা, হাসিনা তাকেও ছাড়েননি। জিয়া অরফেনেজ মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। পরে আপিলে সেই সাজা বাড়িয়ে 10 বছর করা হলো। একজন বয়স্ক অসুস্থ মানুষকে জেলে পাঠানো হলো। ছেলে বিদেশে, মা জেলে। এই অবস্থায় বছরের পর বছর কাটিয়েছে এই পরিবার। হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার সবচেয়ে নির্মম উদাহরণ এটাই। শুধু তারেক আর খালেদার কথাই না, হাসিনার আমলে কি হয়েছিল এই দেশে সেটা একটু মনে করিয়ে দেওয়া দরকার। জোরপূর্বক গুম, মানে রাতের আধারে মানুষকে তুলে নিয়ে যাওয়া, পরিবার জানে না কোথায় গেছে। তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী 1913টি গুমের অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে 1569 জন নিখোঁজ হয়েছেন বলে নিশ্চিত করা গেছে, আর 287 জনকে নিখোঁজ এবং মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদের প্রায় সবাই বিএনপি বা জামায়াতের নেতাকর্মী, মানে রাজনৈতিক বিরোধীদের সরাসরি গুম করে মারা হয়েছে। এটা কোনো গল্প না, এটা তদন্ত কমিশনের রিপোর্টের তথ্য। এরপর আসন নির্বাচনের কথায়। 2014 সালের নির্বাচনে অর্ধেকের বেশি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল। তারপরও হাসিনা বললেন গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। 2018 সালে রাতের আঁধারে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলা হলো। সকালে মানুষ কেন্দ্রে গিয়ে দেখল ভোট দেওয়ার কিছু নেই। 2024 সালে আবারও একই চিত্র। এই 3টি নির্বাচনেই জনগণের ভোটের অধিকার সরাসরি লুট করা হয়েছিল। আর তারেক রহমানের কণ্ঠস্বর, হাসিনার আমলে তার বক্তৃতা এই দেশের কোনো মিডিয়ায় প্রচার করা যেত না। একটা রাজনৈতিক দলের নেতার কণ্ঠস্বর নিষিদ্ধ করা হয়েছিল। এটা কি গণতন্ত্র? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এই সেই হাসিনা যার নামে কিছু মানুষ আজও গলা ফাটাচ্ছে। এখন আসুন 2024 সালের জুলাইয়ে। ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। হাসিনা কি করেছিলেন? সম্প্রতি আদালতের তথ্যে উঠে এসেছে কারফিউ দিয়ে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
হেলিকপ্টার, ড্রোন, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের পরিকল্পনা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু হাসিনা এখন ভারতে। ভারত তাকে ফেরত দিচ্ছে না। ইউনূস সরকার বারবার চিঠি দিয়েছে, কোনো জবাব আসেনি। এখন সেই বিচারের দায়িত্ব তারেক রহমানের সরকারের ওপর। তিনি বলছেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না, হাসিনার বিচার কার্যকর হবে। এই কথাগুলো শুনলে বুকটা ভরে যায়, কারণ এই মানুষটা নিজে সেই অত্যাচারের শিকার। নিজে 17 বছর দেশের বাইরে থেকেছেন, নিজের মাকে জেলে দেখেছেন। তাই যখন তিনি বলেন বিচার হবে, তখন মানুষ বিশ্বাস করতে চায়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসছে, এবং এই প্রশ্নটা না করলে সত্যিকারের সাংবাদিকতা হবে না। ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যে তারেক রহমানের সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিল। কেন? কোনো ব্যাখ্যা নেই। এই তাজুল ইসলাম সেই মানুষ যিনি হাসিনার মৃত্যুদণ্ডের দাবিতে সোচ্চার ছিলেন। হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচারের সূচনা তিনি করেছিলেন। তাকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আনা হলো। এই পদক্ষেপ দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা কি হাসিনার মৃত্যুদণ্ড খারিজ করার একটা কৌশলগত পদক্ষেপ? এটা কি হাসিনাকে রক্ষা করার একটা পরিকল্পনার প্রথম ধাপ? এই প্রশ্নগুলো কি অযৌক্তিক? তারেক রহমান নিজে বলছেন বিচার হবে, কিন্তু মাঠে দেখা যাচ্ছে বিচারের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই দুটো একসাথে মেলে না। হয় তিনি সত্যিই বিচার চান, তাহলে কেন চিফ প্রসিকিউটরকে সরালেন? নাকি বিচারের কথা বলে মানুষের মন ভোলানো হচ্ছে, আর পেছন দরজা দিয়ে হাসিনার জন্য একটা পথ তৈরি করা হচ্ছে? এই প্রশ্নের জবাব তারেক রহমানকে দিতে হবে। আরেকটা বিষয় এখানে বলা দরকার, হাসিনা এখন ভারতে। ভারত তাকে দিচ্ছে না। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন। তারেক রহমানের সরকার কি ভারতের উপর যথেষ্ট চাপ দিচ্ছে? হাসিনার প্রত্যর্পণের জন্য আন্তর্জাতিক মহলে কতটা সক্রিয়ভাবে কাজ করছে? নাকি ভারতের সাথে সুসম্পর্ক রাখতে গিয়ে হাসিনার বিষয়টা ধীরে ধীরে ঠান্ডা করে দেওয়া হবে? এই প্রশ্নগুলো জনগণ করছে, কিন্তু আশার কথাও আছে। জুলাই বিপ্লবে যারা মারা গেছে, যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবার এখন বিচার চাইছে, রাস্তায় নামছে। জুলাই শহীদদের পরিবার বলছে, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে বিচার নিশ্চিত হতে হবে। তাহলে তারেক রহমান কি সেই দাবি পূরণ করবেন? তিনি নিজে যেটা সহ্য করেছেন, কারাগারে নির্যাতন, 17 বছরের নির্বাসন, মায়ের কারাভোগ, সেই যন্ত্রণার কথা মনে রেখে কি তিনি জাতির প্রতি তার দায়িত্ব পালন করবেন? নাকি ক্ষমতার হিসাব নিকাশে, কূটনৈতিক চাপে, রাজনৈতিক সমীকরণে হাসিনার বিচার একদিন ফাইলের স্তূপে চাপা পড়ে যাবে? তারেক রহমান বলেছেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না। এই কথাটা যদি সত্যিকারের হয়, তাহলে জনগণ আপনার সাথে আছে। কিন্তু যদি এটা শুধু বক্তৃতার কথা হয়, তাহলে মনে রাখবেন, এই দেশের মানুষ হাসিনার মতো ক্ষমতাবানকেও একদিন রাস্তায় নামিয়ে ছেড়েছে। বিচার চাই, শহীদদের রক্তের দাম চাই। এটা কোনো আবেগের কথা না, এটা ন্যায় বিচারের কথা। নিউজ ফাদার এই বিষয়টির উপর কড়া নজর রাখবে। হাসিনার বিচার কতটুকু এগোচ্ছে, চিফ প্রসিকিউটর পরিবর্তনের পেছনে আসলে কি আছে, ভারত থেকে হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে সরকার কতটা সক্রিয়, প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। কারণ এই বিচার শুধু তারেক রহমানের ব্যক্তিগত বিষয় না, এটা 17 কোটি মানুষের ন্যায় বিচারের প্রশ্ন। এমন গভীর সংবাদ প্রতিদিন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে লিংক দেওয়া আছে, বেল আইকনটাও চাপ দিতে ভুলবেন না, নইলে নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন না। আর ভিডিওটি এখনই শেয়ার করুন, কারণ এই সত্য যত বেশি মানুষ জানবে, তত বেশি চাপ তৈরি হবে, আর তত দ্রুত বিচার নিশ্চিত হবে। আল্লাহ হাফেজ।